আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে সকল কর্মীবৃন্দ, দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক জয়গুরু, শ্রদ্ধা এবং যথাস্থানে আমি প্রণাম জানাই। আমাকে গত আগের পরশু মনে হয় আমাকে ফোন করেছিলেন আমার শ্রদ্ধার চরিত্র মোহনদা। তখন আমি ঠিক আচার্যদেবের একটি টোর দুবারে হলো আসামে, এই দফায় ডিমা আসা হয়ে আমাদের বরাকভ্যালি হয়ে ত্রিপুরা। তো আমি ত্রিপুরা গিয়েছিলাম এবং আমার শ্রদ্ধা কাজুদা রাত্রে একদিন 12:30 ফোন করলেন এবং সেই সময় অর্ণদাও ছিলেন পাশে। এবং যাই হোক, আচার্যদেব এত কাছে আসছিলেন, ডিমাসার থেকে আমি ফিরে আসছিলাম হাফলং থেকে। তারপরে মনটা আঁকুপাকু করছিল, কিন্তু তাই তার ইচ্ছায় তার ডাকে আমি সেখানে গেছিলাম এবং খুব আনন্দ পেয়েছি। এবং আমরা কোনোদিন এতটা দূর যাইনি গাড়ি নিয়ে। যাই হোক, নাম করে করে গেছিলাম এবং একটা দিন এমন যে আমি সেখানে আমরা এমন ভাবে মিললাম যে গিয়ে একটু আগে এক দাদা বললেন যে এই পাশ দিয়ে আচার্য 10 মিনিট আগে গেলেন। এবং সেই শান্তিবাজার থেকে আমরা সারাদিন তার সঙ্গে করেছিলাম, রাত্রেবেলা উদয়পুর ছিলাম এবং তার পরের দিন প্রার্থনার পর আচার্যদেবের যখন প্রণাম করলাম অনেক কথা। এবং সেই সময় করিমগঞ্জের কথাও বললেন যে করিমগঞ্জে খুব সুন্দর উৎসব হয়েছে, সেখানে কাজুদা সেভাবে সবাইকে ভাগ করে দিয়েছেন কাজগুলো, সেভাবে কাজগুলো সবাইকে বলতে হয়, দেখতে হয়। এবং আমি মনোদয়ের কথাও বললাম এবং আমাদের একটা সদ্য উৎসব গেল সেই কথাটাও বললাম যে আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না, কিন্তু তার ইচ্ছাতে আমরা একটা ডিস্ট্রিক্ট চিন্তা করে একটা ডিস্ট্রিক্ট উৎসব করতে বলে ভয় পাই, কিন্তু তার ইচ্ছাতে আমাদের এখানে বরবুয়াতে একটা জায়গায় 4-5টা ডিস্ট্রিক্ট মিলে একটা উৎসব হলো। সেও একটা অলৌকিক ঘটনা। সেখানে একটা জায়গা ছিল বরবুয়া 6 বিঘা জায়গা, জায়গাটা পতিতের মতো অবস্থা। আমরা অনেক চিন্তা করতাম। সেখানে একজন বয়স্ক কর্মী, তিনি আচার্যদেব সেই জায়গাটা পার হওয়ার পরে তিনি বললেন আমি তো পার হয়ে আসলাম, আপনার সঙ্গেই আমি আছি। এবং সেই কথা বলতেই তিনি ডাকিয়ে নিলেন গুয়াহাটিতে এবং আমাদেরকে সবাইকে ডেকে নিয়ে গৌতমদার মাধ্যমে একটা বিরাট উৎসব হলো। সেখানে আমরা এত আনন্দ পেয়েছি যে চিন্তা করা যায় না। যাই হোক, সবচেয়ে বড় কথা যে আমারও ভাগ্যটা ভালো বলতে হবে এই কারণে যে আমার মা বাবা দীক্ষিত ছিলেন এবং আমার শ্রদ্ধেয় ফাল্গুনিদার মাধ্যমে বদরপুরের আমার বাবা মা দীক্ষিত এবং নাম পেয়েছিলেন, আমিও তার মাধ্যমে নাম পেয়েছিলাম। আমি মূলত বরাকভ্যালির ছেলে, আমি হাইলাকান্দি আমাদের নিমাইচাঁদপুর বাড়ি, তাই বরাকভ্যালির প্রতি একটা আলাদা টান থাকবেই। এবং বরাকভ্যালিতে এত সুন্দর ইষ্টকর্ম হচ্ছে সেটা ফিল করি, ভালো লাগে। এবং সেখানকার মানুষ সত্যি অতি নিষ্ঠাবান এবং তারা খুব নিষ্ঠা সহকারে চলেন। যাই হোক, ওই সুবাদে একটা সৎসঙ্গ পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছিল এবং ওই সুবাদে আমার মা বাবার সঙ্গে আমি 1967 এবং 68 প্রবাবলি মা গল্প করেছেন, ঠাকুর দর্শন হয়েছিল আমার। এবং আজকে পরম দয়ালের অশেষ কৃপায় আমি যে আছি, এই যে ঠাকুর বলে গেছিলেন যে 10,000 বছর আর কাউকে আসতে হবে না, আমার জ্যেষ্ঠত্ব আজ সন্তানদের মাধ্যমে আচার্য পরম্পরা এই লীলা চলবে। আমি খুব কাছ থেকে আচার্যদেব, প্রধান আচার্যদেব শ্রী বর্দাকে পেয়েছিলাম ছাত্র অবস্থায়। তার পরবর্তীকালে আচার্যদেব শ্রী দাদাকে পেয়েছি। আর বর্তমান যিনি আচার্যদেব, তিনি 1994-এ তার এত প্রেম ভালোবাসা, তার স্নেহ পেয়েছিলাম সেই পুরী মন্দিরে। তখন আমি সেখানে গিয়েছিলাম। তাকে দেখে আমার মনে হয়েছিল যে ঠাকুরের যৌবনকালের যে রূপ, একটা যুবককালে যে ঠাকুর, তাকে আমার দর্শন হয়েছিল। তার অজাতলম্ব বাহু, তার চোখের স্নেহ, তার চলার কায়দা, প্রত্যেকটি স্টেপ আমাকে মনে হয়েছিল যে ঠাকুরকে নিয়ে আমি চলছি। এবং তাকে ধরে ঠাকুরের কাজ কি করে করতে হবে তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন। এবং বর্তমানে এই আচার্যদেবের লীলা এবং পূজ্যপাদ অবিন্দার লীলায় কত শত সহস্র যে যুবক যুবতী সুন্দর পথে চলছে, তার বর্ণনা করে শেষ করা যাবে না। যাই হোক,
আমি ঠাকুরের ছোট্ট একটি গল্প বলছি প্রথমে। আমাদের এখানে সেই সময় মানে লামনিং থেকে দেগর যাওয়া একটা সাংঘাতিক ব্যাপার, তিন দিন লেগে যেত। তার আগে মিটার গেজে 3 দিন লাগতো খালি বারণি বসতে, সেখান থেকে পৌঁছাতে হতো। সেই সময় আমার বাবা একটা গল্প করেছিলেন, সেখানে কৃষ্ণকলা বলে একজন দাদা ছিলেন আমাদের এখানে। সেই সময় স্বস্তির সংখ্যাও কম, এবং সে রান্না বান্না করতো, তার জীবিকা নির্বাহ করতো, এবং রেলের গার্ড ড্রাইভারদের রান্না বান্না করতো। সে মাছ মাংস আনতো তো, কিন্তু স্বস্তির পালন করতো। তাই বুঝতাম না সেই সময় মানে মানে চলতো লোকটা সাদা পোশাক পরে, কিছুই জানে না। সে একটা ছোট্ট জায়গা কিনেছিল এই পুরোনো সময়। সেই জায়গাতে তার কিছু ফসল হয়েছিল, এই পুঁই শাক কিছু আর চাল কুমড়া। তো সে যাচ্ছে, বাবা গল্প করলাম ওনাদের সঙ্গে যাচ্ছেন, কিন্তু তার একটা ছোলা মনাতে নিয়েছেন সেই কিছু পুঁই ডাঁটা, শাক এবং মানে চাল কুমড়োটা খুব যত্নে কলা পাতা দিয়ে মেরিয়ে টেরিয়ে নিয়ে গেলেন। মাটিতে রাখছেন না, তো যাচ্ছেন না, আমার ঠাকুরের ভোগ মাথায় রাখছেন, তো ঘাড়ে আছেন। কেউ বাথরুমে গেলে বলছে ভাই ধরো এটা কিন্তু ফেলবে না, এটা আমার ঠাকুরের। তার যে নিষ্ঠা ঠাকুরের প্রতি, যে ঠাকুরের ভোগ ঠাকুরকে দেবো। তো যাই হোক 3 দিন এইভাবে অতিক্রম করে যখন পৌঁছালেন, সেই সময় পার্লারে যখন বসা, তো অনেকে কলকাতার মানুষ থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী অঞ্চলে ভালো ভালো জিনিস ঠাকুরের জন্য নিয়ে আসছে। তো সে মনে মনে ভাবছে যে আমার এই 2টা পুঁই শাক আর এই চাল কুমড়ো বার করবো, ঠাকুর কি ভাববেন, এটা মনে মনে ভাবতে ঠাকুর হাঁক দিলেন, পাবনা ভাষায় ডাক দিলেন, এইদিকে। সে তখনই ইতস্তত যে কাকে ডাকছে, সে এদিকে এদিক তাকাচ্ছে পরে ঠাকুরকে। তো নিয়ে কাঁপতে কাঁপতে আমার গাছের কিছু পুঁই শাক আর খুব ভালো করেছিস, আমি শালা পুঁই চচ্চড়ি খাবো, যা খুব ভালো হলো। এই যে খুব ভালো হলো, আজকে পুঁই চচ্চড়ি খাবো ঠাকুর বললেন। পরবর্তীকালে তাকে দেখেছি সারা জীবন এই কথাটাই গাজন করতো, যে আমার ঠাকুর জানো অন্তর্যামী। আমি নিজে ঘর থেকে ভেবে নিয়েছিলাম এই অন্তর্যামী, তুমি দীক্ষা নাও, দীক্ষা নিলে তুমি জানতে পারো, তুমি করো। এবং সেই সময় দীক্ষার হার কম ছিল, তারপরেও সে যাজন করে করে দীক্ষা দেওয়া তো রেল শহর, এবং সে এই গার্ড ড্রাইভারদের যাজন করতো, এই দীক্ষা দেওয়া তো। তো এই যে তার যে একটা টান আমি দেখলাম, জীবন ভর সে সাদা পোশাক পরে সাধারণ ভাবে চলতো, এবং ঠাকুর বলতে অজ্ঞান, দুবেলা প্রার্থনা করার চেষ্টা করতো, এবং যে কোনো উৎসবে ঝাঁপিয়ে পড়তো। তো এই যে তার ঠাকুরের প্রতি একটা ভাব শ্রদ্ধা, একটা সহজ সরল মানুষ, অনেক দীক্ষা সে কিন্তু তার মাধ্যমে অনেক দীক্ষা যাজন করে হয়েছে। এবং পরবর্তীকালে আমি নিজে দেখেছি আচার্যদেব শ্রী শ্রী বরদাকে, আমার জীবনে ঘটা অনেক কাহিনী, তার মধ্যে শ্রী শ্রী বরদাকে একটি কাহিনী। তো যেতাম বরদার কাছে, গেলে প্রার্থনা করতাম। তো একবার আমি যখন আমরা গ্রাজুয়েট হলাম, আমার সে সময় আমরা ভাবলাম যে পুলিশ অফিসার হব, এপিএস করব, বরদার কাছে যাই। তো গেলাম, সেই সময় বরদা সবাইকে দিলে দায়িত্ব দিলেন, হ্যাঁ এপিএস করে এই করে। আমাকে বলে এই তুই এপিএস করবি না, তুই আরো পড়গা। তাই ভাবলাম আরে আমার ইচ্ছা, আমি এপিএস হবো, পুলিশ অফিসার, মানুষকে মারবো, ঠিক করব, শাসন করব, মানুষকে আমি মূল স্রোতে ফিরিয়ে আনবো মারপিট করে। আর বরদা আমাকে দিলেন, আমি একটা হতাশ হলাম। এবং তারপরে আবার যখন গেলাম, তখন অনেকেই জানবেন পুরোনো মানুষরা, সেখানে সঞ্জীব মন্ডলদা থাকতেন, ধীরেন মল্লিকদা থাকতেন, রাজেনদা থাকতেন, ডাক্তার আরো থাকতেন। তো আমাকে সঞ্জীবদা খুব ধমক দিলেন যে তুমি বোকা নাকি, তোমাকে বলছেন আরো পড়াশোনা করতে, আর তুমি বারে বারে এই এপিএস এর কথা বলছো, তুমি পুলিশ অফিসার হবে। এবং আজকে আপনারা জানেন আমাদের দিলীপ দে, আমার সঙ্গেরই ক্লাসমেট, জিসি কলেজে পড়াশোনা করেছি, আজকে তিনি মনে আইজি পদে আছেন আমাদের বরাক ভ্যালি কোনো জায়গায়, সেও কিন্তু আমার ক্লাসমেট, সেও কিন্তু এপিএস করেছে। তো যাই হোক, আমার অনেকেই আজকে বন্ধু বান্ধব, কেউ আইজি, কেউ ডিএসপি টিএসপি আছে, যাই হোক। কিন্তু এই যে বরদার যে আশীর্বাদ, তিনি বললেন না, তারপর যাই পড়াশোনা করলাম। আমি অ্যালাইড সার্ভিস করছি, অনেকটা সার্ভিস থাকছি। তো একদিন প্রণাম করতে বরদা বলেন, এই তুই কলেজে চেষ্টা করিস না কেন? আমি বললাম তাই তো, আমি তো করা হয়নি, আমি তো অন্য চাকরি করছি, বিভিন্ন চাকরি করি। তো যাই হোক, আমি খুব আনন্দিত হলাম। এবং বেরিয়ে আসার সময় তখন দাদা বসা, আপনারা অনেকেই জানবেন, সেখানে একটা চা স্টল ছিল প্রথম দিকে,
হ্যাঁ, গৌরাঙ্গ দ্বার ঢুকতে ডান দিকে, এবং সেখানে বসতেন দাদা, এবং সেখানে দাদাকে পেয়ে গেলাম। তো বর্দার বাড়ির থেকে এসে প্রণাম করে দাদাকে দাদা দেখে একই সুরে বললেন, এই তুই কলেজের চেষ্টা করিস না কেন? মিলে গেল। দেখলাম যে এই যে আমরা বলি না যে পিতা পুত্রের লীলা চলছে এই ভবনে, এই ঠাকুর বর্দা বর্দা দাদা দাদা বাবাদা বাবাদা অবিন্দা চলছে। তো যাই হোক, এসে আমি লামনিং কলেজে অ্যাপ্লাই করলাম, একদম পাচুঙ্গা ইউনিভার্সিটি আইজল, এবং দুই জায়গায় পেলাম, একটা পার্মানেন্ট পোস্ট, একটা হলো আপনি ঢুকেন অ্যাডভোকেট, আমরা আমরা নেব। তো যাই হোক, সেই সময় পাচুঙ্গা পারলাম না থাকতে, কিন্তু সেখানে নিরামিষ খাওয়ার তেমন ব্যবস্থা নেই, ট্রাইবেল জায়গা। দাদাকে নিবেদন করলাম, দাদা বললেন যে বাড়িতে থাকা ভালো, মা বাবার বয়স হচ্ছে, বোনরা বড় হচ্ছে, বিয়ে থেকে দিতে হবে, লামনিং এ স্টো কাজ করতে পারবা, যাও। এবং লামনিং কলেজে জয়েন করলাম। আজকে দেখলাম যে এখানে জয়েন করার পরে 2092 জয়েন করেছি আমি লামনিং কলেজে। 2000 থেকে একটার পর একটা মাটি কেনার থেকে আরম্ভ করে লামনিং এর রেলের জায়গা ছিল। আজকে তার ইচ্ছায় তিনি কিন্তু মানে মন্দির করালেন, মন্দির করলেন। আচার্যদের বর্তমান যিনি, তিনি একদম মুখ্যভাবে লেগে থেকে আজকে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে ঠাকুরের বড় মা বর্দা। এই যে ঘটনাগুলো। তারপরে দাদার একটা কাহিনী বলি, আচার্যদেব দাদা, আমি সেবার দেওঘরে অবস্থান করছি, আমাদের মনুদা, সবাই জানবেন মনুদাকে, খুব প্রবীণ কর্মী এবং খুব অ্যাক্টিভ ওয়ার্কার মনুদা। মনুদা বলছে, এই তয় আহিসা অলপ থাকিবি, দাদা কিবা পঠাবো তোক। আমি বুঝিনি যে কি বা দিব দাদায়। তো পরে শুনলাম ভবেনদা খুব অসুস্থ, সেই সময় তেজপুরে তিনি অবস্থান করছেন, চাকরি করছেন, তার হিমোগ্লোবিন প্রায় 4-এর নিচে চলে গেছে, কোনো ওষুধে কাজ দিচ্ছে না। তো দাদা আমাকে যেদিন চলে আসবো, দুটা ফাইল দিলেন বড় বড়, সেই আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে দুটা ফাইল দিলেন, বললেন যে ওকে বলবি এই খাওয়ার পদ্ধতি বলে দিলেন, 2টা বোতল কিভাবে খেতে হবে ওষুধগুলি। আর আমাকে বললেন তুই কিন্তু সোজা এখান থেকে তেজপুর যাবি, লামনিং আগে যাবি না। তো যাই হোক, আসার পথে আমি লামনিং নেমে দেখলাম ট্রেন আছে লামনিং এর, গুয়াহাটি নেমে মনটা চঞ্চল হলো যে চলে যাই লামনিং, তারপরে যাব। তারপরে হঠাৎ মনে বললো, দাদা বলছেন না তুই লামনিং যাবি না। আমি বললাম না, বিপদ হতে পারে। আমি আবার 2টা শিশি নিয়ে বাসে বাসে চাপলাম। আজকের মতো কিন্তু খুব সহজ না, 3 ঘন্টায় যেমন গুয়াহাটি তেজপুর, তখন কিন্তু প্রায় 6-7 ঘন্টা লাগতো। সারা দিনে গিয়ে পৌঁছালাম তেজপুর, ভবেনদাকে ওষুধ দিলাম, মনুদা বলে দিচ্ছেন যেভাবে, ওখানে থাকলাম মন্দিরে থেকে, পরের দিন আসলাম। তারপরে খবর নিয়ে জানি যে ভবেনদার এমন একটা অসুখ হয়েছিল যে আরবিসি, যেটা রেড ব্লাড কর্পালসাস থাকে আমাদের শরীরে, সেটার মেয়াদের আগেই কিন্তু রক্তটা মানে ওই সেলগুলি মরে যেত। তো যাই হোক, অনেকে ভাবছিল যে ভবেনদার হয়তো ব্লাড ক্যান্সার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু ঠাকুরের এই যে আচার্যদেবের 2টা ওষুধ খেয়ে খেয়ে ভবেন্দা আজও আছে, বাহাল তবেতে ইষ্ট কাজ করছে। তিনি এখন গুয়াহাটি এই বোটানি বিভাগের মুরব্বী অধ্যাপক, এবং বিভিন্ন ভাবে রিসার্চের কাজ, ডাইরেক্টর আইকিউসি সেল তিনি পালন করে চলছেন, এবং এই টোরেও তিনি ছিলেন বরাকভ্যালিতে। তো এই যে একে একে ছোট ছোট ঘটনা, কিন্তু ঘটনার মধ্যে বিরাট মাহাত্ম্য। তারপরে আচার্যদেবের কথা বলতে গেলে শেষ হবে না, অনেক কথা। আমার নিজেরই ঘরে ঘটে যাওয়া ঘটনা। আমার বোন লাখি এখন বর্তমান সে বদরপুরে থাকে। তো তার একটা সময় এমন একটা পরিস্থিতি, বিয়ের পরে পরে তার ওভারিতে সিস্ট হয়ে যায়, তার গলব্লাডার হয়, অ্যাপেন্ডিক্স হয়, তার মানে রক্ত কমে গেছে, তো সে মরে যাবে আগে। তো বললো যে না যাই, আচার্যদেবকে বলি আর বাবাইদাকে বলি। তারপর আমি এবং সে তখন গেলাম। তো বলছে বাবাইদাকে যে আমি তো মরে যাব, তো তার আগে আপনাকে দর্শন করে যাওয়ার জন্য আমার একটা মনের অভিলাষ, আসলাম। বাবাইদা বললেন মরবেন কেন, আপনার তো মরার সময় হয়নি, আপনি বাঁচবেন, ছেলে পেলে হবে, আপনার সংসার করতে হবে। তারপরে যাই হোক, তারপর আমাকে ডেকে নিয়ে বললেন ডক্টর বিবি সরকার কলকাতা যাবেন, কথা বলবেন, আমার কথা বলবেন, আর যদি না থাকে পয়সা করে আমাকে বলেন, আমি পয়সা করে জোগাড় করে দিচ্ছি। আমি বললাম আগে না, পয়সা করে হয়ে যাবে।
তার যে এত প্রেম ভালোবাসা, এই যে দেখেন ব্যাপারগুলি দেখেনি। তারপরে গেলাম যথারীতি, গিয়ে জানলাম ডক্টর বিবি সরকার, তার মিসেস, তার মেয়ে, তার মেয়ের জামাই সবাই গাইনো, স্পেশালিস্ট গাইনো। এবং আমাদের দেখে, এবং যাই হোক খুব খুশি হলেন। আমি তৎকালীন সময় প্রিভেন্টিনাও দিলাম ওনাকে, উনি আরো খুশি হলেন যে এই মলমটা আমার খুব দরকার। আমি পেয়ে খুব খুশি হলাম। যাক, বাবাইদার কথা বলাতে তিনি তড়িঘড়ি অপারেশন সিদ্ধান্ত নিলেন। এবং আমার মনে আছে আমি প্রায় 7-8 দিন এখানে ছিলাম, তারা আরেকদিন ছিল। সেই সমস্ত অপারেশন গুলি হলো, আস্তে আস্তে সে বেঁচে উঠলো। এবং সে বেঁচে উঠলো, এবং তার যখন দ্বিতীয় সন্তান হয় তখনও অসুস্থ হয়েছিল শিলচরে। তখনও আচার্যদেব বলেছিলেন আপনি যাবেন, তারপর যাতে অপারেশন করে। সেই যাত্রাও কিন্তু সে বেঁচে গেল। এবং আজকে তার মেয়ে এমএসসি পাস করেছে, ছেলেটা এবার ক্লাস 12 দিচ্ছে। তো এরকম ঘটনা জীবনে প্রত্যেকটা মানুষের ঘটে থাকে। মানে হয়তো জীবন শেষ, আর হয়তো আমরা বাঁচতে পারবো না, তখন এখানে তিনি পথ দেখান, আমাদের অন্ধকার থেকে আলোতে তিনি কিন্তু নিয়ে যান। আজকে আচার্য দেবের মাধ্যমে ঠাকুর কিন্তু অনন্ত ভাবে তার লীলা করে চলছেন। আর বর্তমান যিনি আমাদের অবিন্দাদা, পরম পূজ্য অবিন্দাদা, একটা ছোট্ট কাহিনী বলে, আমার জীবনে অনেক কিছু ঘটা। আমার ছেলেটা ক্লাস 8-এ এতটা খারাপ রেজাল্ট করলো যে আমার ওই স্কুলের টিচার, প্রিন্সিপাল বললো স্যার আসেন, আপনি এত বড় একটা মানুষ, আপনার ছেলে তো ফেল করেছে, আপনি লিখিত দেন, তারপরে পাশ করাবো। সেই লিখিত দিলাম, পাশ করালো। আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম অবিন্দার কাছে। অবিন্দার সঙ্গে অনেকদিন গল্প হলো তার। আমিও বললাম, ওরও খুব ভালো লাগলো কোন কোন বই পড়বে কি পড়বে। তারপরে আস্তে আস্তে 8 থেকে 9-এর রেজাল্ট ভালো করলো, 9 থেকে 10-এ, 10 থেকে 11 আমাকে তখন প্রিন্সিপাল বললো এমন কি জাদু করলেন যে ওর রেজাল্ট ভালো করলো। আমি জাদু নয়, আমাদের গুরুদেব তার পঞ্চম পুরুষ অবিন্দার কাছে নিয়ে গেছিলাম, তিনি কিছু গল্প করলেন, বইয়ের কথা বললেন, পদ্ধতি বললেন পড়ার। এবং সে বর্তমানে ডিফু মেডিকেল কলেজের সে ছাত্র, সেটাও অবিন্দার দয়ায়। অবিন্দাকে বলছেন যে আমি মেডিকেল পড়বো, বললো তোর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কর আগে। এবং সে লেগেছিল, এবং সে আজকে ডিফু মেডিকেল কলেজের একটা স্টুডেন্ট, এবং ঠাকুরের দয়া ভালো চলছে। এবং তার একটা গুণ ভালো লাগলো, আমাকে আজকেও বলেছে বাবা সময় পেলে আমি মন্দিরে যাই, ডিফু মন্দিরে। এই যে মানে লেগে থাকা ঠাকুরকে নিয়ে, এরকম গল্প গল্প বলতে বলতে অনেক গল্প তার জীবনে, তাকে পেয়ে মানে সীমাহীন গল্প। 1994 থেকে তিনি আমাকে দয়া করেছিলেন, এই আচার্যদেব বর্তমান যিনি বাবাই দাদা, আজকে তার দয়াতে চলছি। এবং তার দয়াতে কিন্তু মাঝে আমার একটা ঘটনা হয়েছিল যে 2023-এ মানে দুটা পরীক্ষা সাইমultaneously চালাচ্ছিলাম। আমি জানালে বাইরে কিছু খাই না, কিন্তু খিদার যন্ত্রণায় চাপে পড়ে আমাকে বলছে চা এবং বিস্কুট ভালো, আমরা ভালো করে বানিয়েছি। এই চা বিস্কুট খেতে খেতে এমন একটা দিন আমার হয়েছিল, গ্যাস হয়ে প্রায় স্ট্রোকের মতো অবস্থা, ইপিটেক্সিস, প্রেসার 110, উপরে 210, সাংঘাতিক ব্লিডিং হয়েছে, মানে সাংঘাতিক। মানে 15 থেকে আমার মানে হিমোগ্লোবিন আমার 7-এ নেমে এসেছিল। সঙ্গে সঙ্গে ব্লিডিং বন্ধ ছিল না। জিএনআরসি গেলাম, নিবেদন করা হলো, আচার্যদেব চরণে পিঙ্কিদা বললেন। এবং ওই যাত্রা 3 দিন থাকলাম। আমার বুক এক্সরে করলো, আমার মাথা এক্সরে করলো, কিছুই পেলো না। বললো আরে কিছুই তো পাইলাম না, অত অস্বাভাবিক ব্যাপার, এত ব্লিডিং এর পরে মানুষটা এত সুন্দর। ঠাকুরের নাম করছিলাম খালি, রাধাশ্রমের রাধা। তো ওরা বলছে কি বক বক করছে, তখন একজন ছিল ওখানে, না ওনার ঠাকুরের নাম দিচ্ছে। তো ওরা খুশি হয়েছে। এবং দ্বিতীয় দিনের দিন আমি রাত্রে স্বপ্ন দেখেছিলাম আচার্যদেবের, তথাস্থ বলছেন হাত দিয়ে। তখনই বললাম ডাক্তারকে আমাকে ছেড়ে দিন, আমি ভালো হয়ে যাবো, চিন্তা নেই। তাও তারা একটা ইএনটি দেখালো, বললো আপনার নাকের একটা ডিফরমেটিস আছে যার জন্য বেঁচে গেলেন। এই নাক দিয়ে সমস্ত ব্লাডটা, প্রেশারটা উপরে না গিয়ে বেরিয়ে গেল। তো আজ তার দয়া চলছি। তারপরে আমি 4-5 বার দেখা গেলাম, আচার্যদেব বললাম আমি অসুস্থ, বলছে আরে এগুলি আমারও হয়, কিছু না। এবং তারপর থেকে বসে নেই। এবারও তিনি বললেন যে কাজে লেগে থাকুন, আমাদের চলতে হবে, অন্ততপক্ষে আমরা প্রত্যেকে যাতে আমরা 80 বছর পর্যন্ত বাঁচতে পারি,
এই যন্ত্রণা ঠাকুরের। শরীর ঠিক থাকবেন, শরীর ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান করতে হয়। বারে বারে কিন্তু আচার্যরা বলছেন এই এখন যে অন্ততপক্ষে আমরা সকালে উঠে 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 20 মিনিট বসার চেষ্টা করি। কেন আমরা যদি 20 মিনিট বসি, 20 মিনিট কিন্তু নাম হয় না। নাম হয়তো 1, 2, 3 মিনিট হবে। নানা রকম চিন্তা আমাদের উদ্ভাসিত হবে। সেই নামের প্র্যাকটিস করতে 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 তখন কি আমাদের মধ্যে নামটা বসবে, তখনই আমরা ধীর স্থির হব, এবং তখন তখন কিন্তু আমি আনন্দ পাবো। তাই আমরা কিন্তু ফট করে উঠে সময় না, যে কোনো সময় উঠে ইষ্টবৃদ্ধি করে ফেলে হাত হাত মুঠে কিছু পয়সা নিয়ে, এটা কিন্তু ইষ্টবৃদ্ধি হয় না। অন্ততপক্ষে কিছুক্ষণ মনোসংযোগ করে নাম ধ্যান করতে হবে। নাম ধ্যান করার পরে তার প্রণাম মন্ত্র বলতে হবে। তারপর যে আমার যে জীবনে চরিত্র করার ব্যাপারগুলি, আমি অকৃতি, আমি অমনি, আমি নিরলস, কামল বচিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্তি বৃদ্ধি যাজন যত্র, পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান প্রেম ও পুষ্ট চিরচেতন অজরম, আমায় গ্রহণ করে প্রণাম। এই কথাগুলি বলে বারে বারে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে যে আমি তাকে আমার সন্তান বলার অধিকার পেলাম। আমার যদি চরিত্রে যদি ঠাকুরের কিছু না ফুটে বেরোয়, আমি যদি আমার ঠাকুরঘর দেখালাম এত সুন্দর বানিয়েছি, আমি বড় করে একটা সৎসঙ্গ দিলাম, আমি আমার মন্দির দেখালাম, এই যে করিমগঞ্জ মন্দির এত বড় মন্দির, ভাগ্যবান আমরা, এই লামডিং মন্দির ভাগ্যবান, আমি কিন্তু আমার মন্দির দেখাতে পারবো না। আমি কিন্তু আমার ঠাকুরের বড় করে সাজালাম, এটা দেখানো যাবে না। সাদা ড্রেস পরে গুছিয়ে দেখানো যাবে না। আমাকে দেখে যাতে লোক বোঝে যে এই লোকটা মনে একটা অন্যরকম ব্যতিক্রম, তার চাল চলন, প্রত্যেকটা মানুষের খবর নিতে হবে। প্রত্যেকটা মানুষকে ঠাকুর ভালোবাসেন, তাই আমার চাল চলন চলার ফলে যাতে একটা লোক অতিষ্ঠ না হয়, একটা লোক বিব্রত না হয়। আমরা সাধারণত আমরা আমাদের অজ্ঞানতায়, আমাদের মানে আলস্যতায়, আমাদের মূঢ়তায় কিন্তু আমরা কিন্তু আমার অহংকারকে আমি বেশি করে দেখি, কিন্তু অনেক সময় আমরা বিপদে পড়ি এবং পারিপার্শ্বিক বিপদে ফেলাই। তাই তার সহজ সরল ভাষায় বলছেন যে তুমি ঠাকুরের হয়ে উঠো। আমরা সবাই জানি অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাহায্যে ভক্ত থাকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা কিন্তু সব ফাঁকিতে আছি। আমরা যা বলি তা কিন্তু করি না। ঠাকুর এক জায়গায় বললে না, বললে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। আজকে এই যে অবিন্দার দয়ায় শত শত মানুষ, শত শত ছেলেমেয়েরা দেখলে ভালো লাগে যে এই যুবক বয়সে তারা অন্য কোনো নেশাগ্রস্ত না হয়ে বা অন্য কোনো মানে সেই প্রলোভনে না পড়ে তারা কিন্তু এই যে মূল রাস্তায় ফিরে চলছে। এই যে আনন্দ, এটা অনাবিল আনন্দ। এই আনন্দটা সারা জীবন থাকবে। শেষ বয়সে এই আনন্দের স্মৃতি রোমন্থন করেও আমরা বেঁচে থাকার শক্তি পাবো। তাই আমরা এই যে বর্তমান যে ডিপি ওয়ার্কস, এই যে তার যে উপজেলা কেন্দ্র যে এই যে তৈরি করলেন দাদা এবং আচার্যদেব, বর্তমান তার মূলে কারণ কিন্তু যে যাতে প্রত্যেককে আমরা যোগাযোগ রাখি। এই উপজেলা কেন্দ্র খালি স্টুডি জমা কেন্দ্র নয়, সেখানে সহযোগিতা, সেখানে শিক্ষা দীক্ষা, লিগ্যাল সাইড, ডাক্তার, সবকিছু যাতে আমরা সুযোগ সন্ধান করে দিতে পারি গুরু ভাইদের, যাতে কেউ যাতে ওখানে না পৌঁছাতে লাগে। আমরা কর্মের মাধ্যমে যাতে আমরা এমন চরিত্র গঠন করতে পারি, এমন কিছু আয়ত্ত করতে পারি যে আমাকে দেখলে যাতে অনেক লোক ভালোবাসে। তাই ঠাকুর কিন্তু ভালোবাসার কাঙ্গাল ছিলেন। তিনি কিন্তু একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন, বলছেন আমরা মানুষ ত্যাগ করতে পারবো না। তার যে মানুষের প্রতি দরদ আজকে দেখতে পাই, পরম পূজ্যবাদ ও শ্রী দাদা এবং পরম পূজ্যবাদ অবিন্দার যে মানুষের প্রতি দরদ। এই যে ত্রিপুরার সফরে গেলাম, দেখলাম যে ঘন্টার পর ঘন্টা বসে বসে আছেন। আজকে আচার্যদের বারে বারে বলছেন যে আমি বেরোতে পারি না। আজকে প্রত্যেক দিন যেমন আজকে সেই প্রাণ কেন্দ্র দয়া করে উৎসব চলছে, তিনি বলছেন আমি বেরিয়ে আসলে আমার জন্য এসে অনেক লোক ঘুরে যাবে, আমি সদা জাগ্রত থাকতে হবে। তাই রবি ঠাকুরের কথায় যে হারিয়ে যাতে আমরা কেউ না যাই, আমরা তো জেগে থাকি। তাই আমরা চিরচেতন হতে হবে। ঠাকুরের পরিভাষায় বলছেন চিরচেতন থাকতে হবে, আমাদের চেতনার শক্তি জাগাতে হবে। যাই হোক, কথা বলতে গেলে অনেক অনেক কাহিনী। আমার একটা আপারার সময় ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। সেই হাজার দীক্ষার সময় আমি এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছিলাম দীক্ষা দিতে দিতে আপার আসামে, যে সেদিন জায়গা ভুল করে টার্গেট করেছিলাম এক জায়গায়, ঠাকুর নিয়ে গেলেন আরেক দিকে। যেতে যেতে এক জায়গায় প্রায় দীক্ষা শেষ হওয়ার পথে আমার প্রায় 25টা দীক্ষার দরকার। তখন এক জায়গায় ঘুরতে ঘুরতে দীক্ষা দিচ্ছি, আর একটা মানুষ দেখি খুঁজে খুঁজে আনে, একটা দীক্ষা সাইকেল আনে, বয়স্ক মানুষ।
প্রায় 70 উপরে হবে, সে দীক্ষা দেওয়ায় চলে যায়। আবার আমি আরেক জায়গায় বসি, সে ওখানে 2টা দীক্ষা আনে। এইভাবে করে করে 20টা দীক্ষা সে দিনে আনলো। আনার পরে আমরা সন্ধ্যা প্রার্থনার সময় হলো, একটা বাগান বাড়িতে বসলাম, বাগানি মানুষ, সেখানে বসে প্রার্থনা করলাম। প্রার্থনার পরে আমার একটা কৌতূহল হলো সেই মানুষটার থেকে জানার যে দাদা আপনি সাইকেল নিয়ে বুড়া বয়সে, আমি আসছি কোথা থেকে, কিন্তু আপনি দীক্ষার জন্য ঘুরে ঘুরে সকাল থেকে বিকাল মতো 20টা লোক যে জোগাড় করলেন, তার কারণটা কি? কয় দাদা এই কারণটা হলো এমন একটা কাহিনী যে আমি গতকাল স্বপ্ন দেখলাম, পূজ্যবাদ ও শ্রী দাদা আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, এই তুই 20টা দীক্ষা জোগাড় কর, 20টা দীক্ষা জোগাড় কর, এবং তুই কালকে 20টা দীক্ষা দেওয়াবি। এবং আমি যখন শুনলো যে আমি পৌঁছাচ্ছি গিয়ে, যে কার মুখে শুনলো যে কোনো ঋত্বিক দাদা সেই গ্রামে পৌঁছেছেন, তখন তার বিশ্বাসটা জাগলো রাত্রে স্বপ্নের সঙ্গে, যে দাদা আমাকে স্বপ্ন দেখেছিলেন 20টা দীক্ষার। এই স্বপ্ন জাগার পরে আস্তে আস্তে বিশ্বাস হলো। এবং যখন প্রথম বসলাম সেখানে আনতে পারিনি, দ্বিতীয় স্থান থেকে সে 1টা দীক্ষা, তারপরের স্থানে 2টা দীক্ষা করে আমি ওই অঞ্চলে ঘুরছিলাম, সে 20টা দীক্ষা বিকাল পর্যন্ত করে বলছে দাদা যে স্বপ্ন দেখেছিলেন আমি বাস্তব দেখলাম, যে আমি সন্ধ্যা পর্যন্ত 20টা দীক্ষা জোগাড় করেছিলাম। আমি বললাম দীক্ষাগুলি একদিনে? না একদিনে না, আমি অনেকদিন থেকে যাজন করে রেখেছিলাম। এই প্রত্যন্ত অঞ্চলে কোনো ঋত্বিক আসে না, এবং দীক্ষাগুলি যাজন করে রেখেছিলাম। এবং দাদা ওই স্বপ্ন দেখাতে সকালে উঠে, সকালে আপনি আসার আগে আমি ওগুলিকে ঠিক যোগাযোগ করেছি, তখন ফোনেরও এত ব্যবস্থা নাই, এই সাইকেলটা নিয়ে তাই বেরিয়েছি, যোগাযোগ করেছি। আমার শুনে গায়ে লোম শিহরিত হয়ে উঠলো, এটাও ঘটে। আমি যেতাম আরেক জায়গায় দীক্ষা, ঠাকুর তুমি আমাকে টেনে নিয়ে গেলে অঘম জঙ্গলে। এবং তারপরে যখন হলো ঘটনা, বাগানবাসীরা বললো দাদা সব তো হলো দীক্ষা, কিন্তু এইখানে চা বাগানি যে মেইন চিফ ম্যানেজারকে দীক্ষা দিতে পারিনি আমরা, অনেক ঋত্বিককে নিয়ে গেছি। অনেকক্ষণ বসে নাম করলাম। আমার সঙ্গে ঘুরতেন ঘোষদা বলে একজন, কাজুদার সঙ্গে ঘুরেছেন, প্রবীণের মানুষ। আমি বললাম দাদা 2জন ঢুকবো, নাম করব, কিন্তু একজন যাজন করবে, একজন নাম করব। এবং তাকে অনুমতি চাওয়াতে 2জনকে অ্যালাউ করলো, লোকাল কাউকে অ্যালাউ করলো না। আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বসে আছি কিন্তু চা খেতেও বলছে না, ভদ্রতা নেই। আমার মনটা একটু খারাপ হলো। তারপরে ভাবলাম চা বাগানে ম্যানেজার তো, তার একটু অহংকার আছে। যাই হোক, নাম করছি, কথা বলছে আমার ঘোষদা, তারপরে আমি 2-4টা কথা বললাম। পরে একটা ভাব হলো, বললাম আপ ইধার ভি লে সকতে হ্যায়, বলে তো দে দিজিয়ে। আমি ঠাকুরের ছবিটি বাইর করে তার হল ঘরের মধ্যে, তার যে ডাইনিং এ, মানে তার যে ঘরে বসার ঘরে বসলাম, একটা যেখানে গেস্টরা বসে। দীক্ষা হলো, দীক্ষা হওয়ার পরে এত খুশি হলো, এবং পরে যে চাটা খাওয়ালো, মানে 1 গ্লাস চা, বলছে আমি টি গার্ডেনের ম্যানেজার, এই চাটা খেয়ে দেখেন। ওই চা খেয়ে আমার এখনো মনে পড়ে সমস্ত আমার যে জরা যন্ত্রণা, বা এই যে তার প্রতি একটা যে ক্ষোভ হয়েছিল, যে প্রথম ঢুকতে আমাদের কোনো কিছু বললো না, সেটা কেটে গেল, দীক্ষা নিল। এবং ওখানে সে একটা জায়গা ওই গুরু ভাইরা নিয়েছিল, এনওসি দিচ্ছিল না সে চা বাগানের ম্যানেজারটা। এবং তাকে বললাম ভাই এই ভাইয়েরা একটা এখানে বসে প্রার্থনা করবে, পারলে এনওসিটা দিয়ে দিবেন। সে কথা দিয়েছিল। পরবর্তীকালে জানলাম সে ওই বাগানে একটা কেন্দ্র মন্দিরের জন্য মাটি কিছু এনওসি দিয়েছিল, এবং সেই কেন্দ্র মন্দিরে এখনো গুরু ভাইরা প্রার্থনা করে। এই যে জিনিসগুলি ঘটলো জীবনে, এটা কিন্তু নিত্য চলে তার লীলা, লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। যাই হোক, আরেকটা ঘটনা মনে পড়ে যাচ্ছে এখন আপনার সময়। এক জায়গায় সেখানে একটা গুরু ভাই ছিল, এবং সেখানে বাগানে নির্দিষ্ট একটা জায়গায় হাতিরা খুব উপদ্রব করে, সেই জায়গাটাতে কোন রকম বাগে আনতে পারছে না। তো যাই হোক, বিভিন্ন মঠ মন্দিরে মানে কথা বললো, মঠ মন্দির কয়েকটা বানানো হলো, থাকে না সেখানে, মন্দির টন্দির হলো অন্য মন্দির। তখন সেখানে একটা বাবুর কাজ করতো, মানে বাগানে বাবু বলে থাকে ওরা, মানে লাইনে থাকে, লাইনের একটা গ্রুপকে চালায়। সে বাবু গুরু ভাই সুস্থনির মতো করে। সে বলছে বাগানের ম্যানেজারকে, আমি যদি একটা ঠাকুরের মন্দির করি, বলছে তা করতে পারো, কিন্তু যদি তারপরেও যদি হাতি যদি ভেঙে ফেলে, তবে কিন্তু এই টাকাটা তোমাকে দিতে হবে সমস্ত। বলছে হ্যাঁ। ও সরল বিশ্বাসে বললো ঠাকুরের মন্দির হোক, আমরা কিন্তু আমি ভরে দেব টাকা। এবং সেখানে সে যখন মন্দিরটা তৈরি হলো এবং আচার্যদেবকে জানানো হলো, তখন বাবাইদাকে নিবেদন করা, বাবাইদা বলছেন একটা নির্দিষ্ট দিন দেখে উদ্বোধন করে ফেলবেন।
তো যাই হোক, এসপিরা বিভিন্ন জায়গা থেকে গেল, ঠিক আগের দিন কিন্তু হাতি আসলো, একটা দাতাল হাতি, তার সঙ্গে কিছু হাতি আসলো, এসে ঠিক মন্দিরের ঠিক নিকটে গিয়ে দেখলো যে কার ছবি বসানো, এবং সে দেখার পরে সেই দাতাল হাতিটা বসে প্রণাম করলো, এবং সঙ্গে অন্য হাতিরা প্রণাম করলো, একটা হাঁক দিল, একটা ডাক দিল, সিঙ্গার করে সে চলে গেল। এবং তারপরে সেই ম্যানেজার ওই জায়গাটা বললো যে ভাই 2 বিঘা জমি ছাড়লাম আর বাকি জমি, এবং এখনো কিন্তু সেটা কিন্তু জীবন্ত ভাবে কিন্তু উদাহরণ যে পশুরা কিন্তু তাকে মানে পশু পক্ষী জন্তু জানোয়াররা তাকে কিন্তু অনুকম্পা করে। একবার আমার মনে আছে, বর্তমান আচার্যদেরকে বলেছিলাম, আমরা যখন শিলং আসি ঠিক দৃশ্যগুলি দেখি না, 7 সিস্টার ফলসটা ভালো দেখি না, আপনারা আসলে ওই সঙ্গে আসলে কিন্তু আমরা এগুলি দেখতে পাই। বলছেন যে পরমপিতা যেদিকে হাঁটেন প্রকৃতি অনুকম্পা করে। তো যাই হোক, আমি মনে হয় সময় অনেক বেশি নিয়েছি, আপনাদের একটা সময়সূচির ব্যাপার থাকে, আর সময় যদি বেশি নিয়ে ক্ষমা করবেন। আমরা ডিপি ওয়ার্কস এর মাধ্যমে এই যে জাগরণ হয়েছে, এই যে আজকে যে করিমগঞ্জের কি যে উত্থান, আমি নিজে দেখেছি যে মা একটা ঢিল ফেলতে বলেছিলেন সেই এই কাজুদাকে, এবং সেই ঢিল ফেলার থেকে শুরু করে আজকের যে এই যে একটা বিশাল ব্যাপার, সবে কিন্তু আপনারা সবাই কিন্তু সমবেতভাবে কাজ করেছেন বলে এটা হয়েছে। এবং এই গল্পও কিন্তু উদয়পুরে আমাকে বললেন যে কাজু দিয়েছে, সুন্দর করে দিয়েছে, আপনারা কিন্তু প্রত্যেক সচেষ্ট হবেন, প্রত্যেক জায়গায় এইভাবে লোককে জড়াই দিবেন বিভিন্ন ভাগে ভাগে, যাতে লোকেরা প্র্যাকটিক্যালি কাজে জড়িয়ে যায়, এবং এই কাজে যদি জড়ায় মানুষ আনন্দ পায়, শান্তি পায়, এবং এই যে আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক যদি সম্পর্ক ভালো থাকে, মানুষ সুন্দর হয়ে ওঠে। যাই হোক, আমি যে সময় বেশি নিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাইকে আমার আন্তরিক জয়গুরু এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।